ওকে, তো ঠিক আছে। আমরা এটা তো ফোর্থ ইয়ারের। তো আমরা কি পড়ছিলাম? ফেয়ারি কুইন শেষ করেছি না? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা ফেয়ারি কুইন শেষ করেছি। তোমরা একটু যতটুকু পড়ানো হয়েছে সেটুকু আবার রিডিং দিবা। ঠিক আছে তো? রিডিং দিলে পারে একদম টেক্সটটা মাথায় চলে আসলে কোটেশন বলো, ব্রিফ কোশ্চেন বলো, কোনো কিছুতে সমস্যার কথা না। আচ্ছা, এই টেক্সট থেকে কি ব্রিফ কোশ্চেন আসলে তুমি পারবা না আমাকে বলো তো? যেগুলো আমরা পড়তেছি মোটামুটি প্রত্যেকটা তো, যেগুলো গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই, তাই তো? তারপরও ব্রিফ কোশ্চেন বলো, শর্ট কোশ্চেন বলো, যে গল্পটার কোথা থেকে আসতে পারে, আর কোথা থেকে আসতে পারে বলো? এর ভিতর থেকে আসবে নিশ্চয়ই, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার তো আত্মবিশ্বাস আরও শক্তিশালী হওয়া দরকার, যে না, আমি যেহেতু টেক্সটটা পড়েছি, একবার পড়লে হবে না, হয়তো আমার পড়া হচ্ছে, অনেকের আছে তোমাদের হচ্ছেই না, তো তোমরা ক্লাসই জমায় রাখতেছো। ঠিক আছে তো? ক্লাসই জমায় রাখছো, হয়তো দেখা যাচ্ছে 80-90 জন আছো, আরও 200-250 জন নাই, তাহলে তোমরা ক্লাসগুলো জমায় রাখছো, তাহলে তোমাদের উপরে তো বিশ্বাস রাখা কঠিন যে তোমরা আসলেই পারবা। আমি পড়াই তো লাভ নাই, সেটা আমার রিভিশন হচ্ছে। ঠিক আছে তো? আমি বারবার পড়তেছি, কিন্তু তোমাদের জন্য পড়তেছি, অতএব তোমাদের জিনিসটাকে বুঝে নিতে হবে। আচ্ছা, তো যাই হোক, সেকেন্ড মান্থের আমরা 10th ক্লাসে চলে এসেছি। আমি চেয়েছিলাম যে কাভার আপ করতে, যে যেহেতু ডিসেম্বর তোমাদের প্রথম মাস ছিল, জানুয়ারি তোমাদের সেকেন্ড মান্থ, এই সেকেন্ড মান্থে 12টা ক্লাস আমাকে পূজায় দিতে হবে। তো আমি পারিনি, 10টা পর্যন্ত পারলাম। সামনের মাসে চেষ্টা করব, যদিও ফেব্রুয়ারিতে তো আমাদের এবার 28-এ যাবে না 29-এ যাবে? 28-এই যাবে নাকি? হুম। আটাশটাই যাবে। হ্যাঁ, জি স্যার। ফেব্রুয়ারি। হ্যাঁ, মানে 28-এই যাবে। হ্যাঁ, 28। তো যাই হোক, সমস্যা নেই, আমি চেষ্টা করব যতটুকু মেকআপ করা যায়। হ্যাঁ, কারণ মেকআপ না করলে আলটিমেটলি আমাদের পড়ার শেষ করা কঠিন হয়ে যাবে, কারণ প্রত্যেকটা তো আমাকে শেষ করতে হবে। তাহলে আজকে আমাদের জনদান শুরু করার কথা, তাই তো? জি স্যার। জি স্যার। জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আর কথা না বাড়াই। অলরেডি তোমাদের বেশ কিছু সময় নষ্ট করে ফেলেছি দেশ নিয়ে ভাবতে গিয়ে। হ্যাঁ, তার ভালো কাজ করলে তো সবাই চেনে, ভালো কাজ তো সবাই করে কম। তো সেটাই তো আমি যা বলতেছি সেটা সবাই বলতেছে। ঠিক আছে তো? আমি যা বলতেছি সেটা, সে কথাটা শুধু আমার না, এই দেশের যদি 20 কোটি মানুষ হয়, প্রত্যেক 20 কোটি মানুষের কথা, তাই নয় কি? বলো। ইয়েস স্যার। এমনকি যে জি স্যার। যে ব্যক্তির ভোটের জন্য, নির্বাচন করার জন্য যাচ্ছে, তারও একই কথা। কিন্তু মূল কথা হলো, আমরা দেশদ্রোহী একটা জাতি, আমরা সেটা করব না। আমি নিজেও হয়তো বা করবো না, আমি ওই জায়গায় গেলে পারে আমি হয়তো যেটা চাচ্ছি সেটা আমি হয়তো নিজেও করবো না, কেন জানি এমনটা হয়ে যায়। এমন একটা ফ্রেমওয়ার্ক আমাদের তৈরি হয়েছে যে ওই ছাঁচের ভিতর পড়লেই আমরা কেমন জানি ওইরকম হয়ে যায়। হ্যাঁ, পাওয়ারে গেলে মনে হয় যে মৃত্যুর পরে আর কোনো জীবন নেই, তার আর বর্ডের কাছে তার কোনো ফ্যামিলি থাকবে না, এরকম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আর কি বলবো, বারবারই বলতেছি, যাই হোক, ওটা বাদ দাও। আমরা এদিকে আসি। এগুলো আসলে, জনদান। তুমি যখন একটা রাজনৈতিক সচেতন, মানে কি, তুমি যখন সচেতন ব্যক্তি হবো আর কি, এবং ফিলোসফিক্যাল থেকে শুরু করে আইডিয়াল সব কিছু, তুমি যখন এই যে সাহিত্য বলো বা রাজনীতির, যেটা রাষ্ট্রবিজ্ঞান পড়ে যদি তুমি সচেতন হও, তাহলে অটোমেটিক তুমি এগুলোতে কষ্ট পাবা, ভুগবা। ঠিক আছে তো? কিন্তু এই কষ্ট পাওয়া মানুষগুলো দেশের জন্য কিছু করতে পারে না। দেশেরটাকে নষ্ট করে যারা এই বিষয়ে কষ্ট পায় না, যারা স্বার্থবাদী, যারা অতিমাত্রায় রাজনৈতিক সচেতন কিন্তু স্বার্থবাদী, সেই মানুষগুলোর জন্য দেশটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এবং বিশেষ করে এই সুশীল সমাজ। হ্যাঁ, হ্যাঁ, সুশীল সমাজ, এবং এদের জন্য আমরা দেশটাকে কিছু করতে পারবো না, মানে আমাদের সম্ভব না, আমরা আশা করতে পারি না আপাতত। এটা যদি সৃষ্টিকর্তা বা ঈশ্বর নিজে হাতে কোনোভাবে মডিফাই করে দেয়, তাহলে সেটা সম্ভব। তাছাড়া আমার দেশের মানুষকে দিয়ে, তুমি একজনকে বলো যে যার হাতে দেশটা দিলে আমরা বিশ্বাস করতে পারবো যে দেশটা ঠিক হতে পারে, এমন কে আছে যাকে মানুষ এক বাক্যে ধরে নিবে, মেনে নিবে? এখন বর্তমানে কেউ আছে? না স্যার। না স্যার। হয় ওই ব্যক্তি নাই, আর না হলে ব্যক্তি আছে দল। কিন্তু মানুষ নাই তাকে বিশ্বাস করার। কথা বুঝতে পারছো? যে ব্যক্তি আছে হয়তো তাকে বিশ্বাস করবে সে কারণ অনেক সময় এরকম হয় না যে আমি সৎ ব্যক্তি, কিন্তু তারপরও আমার বিরোধী লোক আছে, আছে কি না? জি স্যার। হ্যাঁ, তার মানে আমার বিরোধিতা করবেই সে। কারণ আমরা দেশের, মানে ভালোর জন্য বিরোধিতা করি না, আমরা করি হচ্ছে নিজের স্বার্থের জন্য বিরোধিতা। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ একটা ব্যাপার। কনস্ট্রাকটিভ আমরা কখনোই ক্রিটিসিজম করি না, আমরা করি সবসময় ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। ঠিক আছে তো? আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের নামটা আমাকে রাজনৈতিক দলের জন্য চেঞ্জ করতে হচ্ছে, যেমন এই যে ধরো, আমি যে কলেজে বর্তমানে যুক্ত হয়েছি আছি,
সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ। এটা আগে এটাই ছিল নাম, তাই তো, মুজিবুর রহমান। ঠিক আছে, তো এখন আওয়ামী লীগের সময় এটার নামটা কি করা হলো, ভান্ডারি ফান্ডারি বাদ দিয়ে জাস্ট সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। এই যে মুজিবুর আর মুজিবর রহমান এই দুটার মধ্যে চেঞ্জ হয়ে গেল, এবং চেঞ্জটা করা জি, স্যার। হলো জানি না তাকে সম্মানের জন্য কিনা, যদি সম্মানিত ব্যক্তি হয়ে থাকে তাহলে নামটা চেঞ্জ না করলে ভালো হতো, কারণ এটা আরেকজন ব্যক্তির সম্মানের জন্য করা হয়েছিল, তাই নয় কি? তাহলে যখন এই নামটা চেঞ্জ করা হলো তখন যে ব্যক্তির জন্যই সম্মানের জন্য এটা করা হচ্ছে, তিনি অসম্মানিত হলেন, আর তার অসম্মান আজকে আরেকজনকে অসম্মানিত করলো কিনা। আবার যখন নতুন আমরা ঘুরে আসলাম তখন একজন আমরা যাকে বড় মাপের মানুষ মনে করছিলাম তিনি কি অপমানিত হলেন না? এতে দুইজনই অপমানিত হলো না? বলো। জি স্যার। যদি কলেজ করতে তাহলে অন্য নামে একটা করতে হতো, কিন্তু ওইটা আমি কেন চেঞ্জ করলাম? যে ভান্ডারী যিনি জমি জায়গা দিয়েছেন, এই প্রতিষ্ঠানটা স্থাপন করেছেন, তার অবদান রয়েছে, তার নামটা কেন চেঞ্জ করতে হলো? সে কি সম্মানিত ব্যক্তি ছিল না? বলো, তার নামটা ওখান থেকে বাদ দেওয়া কেন লাগলো আমার? স্যার রাজনীতির প্রতি ভালোবাসা দেখানোর জন্য। তাহলে চিন্তা করতো, মানে আমি এটা ভেবে পাই না যে কী ধরনের সুশীল সমাজ বা শিক্ষিত সমাজ আমরা আছি, যে একজন শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য যে জমি জায়গা দিয়েছে তার নামেই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে, তার নামটা চেঞ্জ করে আমাকে রাজনীতিকরণ করতে হবে, এবং ওই রাজনৈতিক পট পরিবর্তন হলে আবার ওই নামটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জানি, তারপরে করতে হলো, এবং এতে দুইজনই অসম্মানিত হলো কিনা বলো? দুইজনই অসম্মানিত জি হয়েছে, স্যার। পূর্বের জন্য জি হয়েছে, স্যার। পরের জন্য হয়েছে। এটুকু বোঝার ক্ষমতা যদি আমাদের না থাকে তাহলে তুমি কি করবো? এত শিক্ষিত হয়ে লাভ কি? এত আদর্শবাদী কথাবার্তা দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। ওকে, দ্য সানরাইজিং দেখি আমরা একটু ঘুরে আসি। জন ডানের কবিতা আমরা নিশ্চয়ই পড়েছি জি স্যার। ফার্স্ট ইয়ার, তাই না? গুড মরো। এবং তিনি কি কি ধরনের কবি বলে পরিচিত? হ্যাঁ, মেটাফিজিক্যাল পোয়েট্রি নামে মানে পোয়েট নামে পরিচিত, এবং তাদের কবিতাগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি নামে পরিচিত, নাকি? হুম, জি আচ্ছা, স্যার। তো ভেরি গুড। এখানে যে কবিতা মেটাফিজিক্যাল পোয়েট্রির বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, তার ভিতরে সবচেয়ে দুটা বৈশিষ্ট্য কেউ বলতে পারবা? একদম মানে সিগনিফিকেন্ট জি, স্যার। ক্যারেক্টারিস্টিক্স, ফিচার। জি স্যার। ইন্টেলিজেন্স থাকবে, সোলিডারিটি থাকবে, আর তাছাড়া হচ্ছে স্যার জিওমেট্রি টাইপ Spiritual. সায়েন্স অনেকগুলা। না না, তুমি একদম মেজরটা বলনি, একদম যেটা সবচেয়ে মেজর। প্লেটোনিক লাভ। না, সব কিছু তো লাভ নেই, তিনি যে সবসময় লাভ So নিয়ে লিখতে spiritual. abrupt beginning. কনসিট Really? Sir, কনসিট abrupt beginning. না না না, কনসিট। Okay. ও মেটাফিজিক্যাল কনসেপ্ট স্যার। Metaphysical conceit. হ্যাঁ, কনসিটটা হচ্ছে মানে যেটা হচ্ছে মেটাফোর বা হচ্ছে সিমিলি, তাই না? সেটা হচ্ছে ফারফেস্ট কম্প্যারিজন, এটা দিনে তিনি বোঝাবেন। আর একটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে উইট, তাই তো, উইটি, তাই তো, ডায়লগ থাকবে না এখানে, মনোলগ সিস্টেমই। উইটি রিপ্রেজেন্টেশন অফ দ্য থিম, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আছে তো অনেকগুলো আছে, আমরা সেগুলো ফিচারগুলো আলোচনা করব, যে কত উইটলি তিনি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমরা যখন থার্ড ইয়ারে ওই যে পড়বো, দ্য লাইফ অফ কাউলি পড়বো, তখন দেখবো যে মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে তিনি পয়েন্ট বলতেই মানে অস্বীকার করেছেন, যে এরা পয়েন্টের মধ্যেই পড়ে না। বুঝতে পারছো? যে তাদের ভিতরে কোনো আবেগ নেই, জি স্যার। তারা হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, তারা মেকানিক্যাল, এদের ভিতরে ইমাজিনেশন কাজ করে না। এরা যা কিছু তুলে ধরেছে তারা ওই রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা সায়েন্টিফিক ডিসকভারি দিয়ে তারা বর্ণনা করার চেষ্টা। এগুলো কি কবিতার ভিতরে আসা দরকার? এগুলো দিয়ে কি হয়? এরকম বলার চেষ্টা করেছে কাউলিতে। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমরা পড়বো এরপরেই যেহেতু। তো এই জন্য বলছি যে এখানে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা হলো সেটা হলো কনসিট, দ্য ফারফেস্ট কম্প্যারিজন হুইচ ইজ মেড থ্রু দ্য মেটাফোর অর সিমিলি, তাই তো, যেটা আমরা এর আগে ফার্স্ট ইয়ারে যেটা গুড মোড়ো পড়েছিলাম, ওখানে বেশ কিছু কম্প্যারিজন পেয়েছিলাম, তাই না? হ্যাঁ, এখানেও আমরা এরকম পাবো। আর একটা হচ্ছে উইটি রিপ্রেজেন্টেশন অফ দ্য থিমেটিক আইডিয়াস, তাই থিমেটিক আইডিয়াগুলো খুব উইটিলি তুলে ধরবে। এছাড়া আরও যেগুলো আছে, যে বলতেছো অ্যাব্রাপ্ট বিগিনিং, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইন্টেলিজেন্স যেটা বলতেছো, এরকম আরও অনেকগুলো আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। জি স্যার, অ্যাবস্ট্রাক্ট থিম। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট থিম থেকে শুরু করে যা যা আছে। এখন আমরা যে কবিতাটা পড়বো, আগে আমরা কবিতাগুলো পড়ে নিব, তারপর আমরা ফিচারগুলো আলোচনা করবো, কারণ কোনো না কোনো কবি তাকে হয়তো আসতে পারে পরীক্ষায় এরকম, যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পয়েম, এরকম, অথবা ফাইন্ড আউট দ্য মেটাফিজিক্যাল ফিচার্স, তাই তো, ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইন দ্য পয়েম অফ জন ডান, বা প্রুভ জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট। বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে আর কি। তো এই মেটাফিজিক্যাল কথাটা হচ্ছে সবচেয়ে বড়
এখানে মানে ফোকাস, এবং এখানে যে তিনজন কবি পাবো আমরা টোটাল, জন ডান, অ্যান্ড্রু মার্ভেল এবং হচ্ছে কি জর্জ হারবার্ট, এই তিনজনই জর্জ হারবার্ট। হ্যাঁ, তিনজনই হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্টস। হ্যাঁ, কেউ রিলিজিয়ন নিয়ে লিখছে বেশি, কেউ ধর্ম নিয়ে লিখছে, আর কেউ হয়তো বা লাভ বা এগুলো যে রিলিজিয়ন ধর্ম একই হয়ে গেল, আর একটা হচ্ছে লাভ নিয়ে লিখেছে। অন্যান্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে আমরা খুব একটা এখানে আপাতত পাবো না। তো আমরা সানরাইজিং যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে একটা লাভ পয়েম, ঠিক আছে। এখানে তিনি ঠিক ওই সে গুডমরের মতো তিনি দেখানোর চেষ্টা করেছেন যে প্ল্যাটনিক অর স্পিরিচুয়াল লাভ বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, নাকি? জি স্যার। তো আমরা একটু মেল কবিতাটা ডমিনেটেড। পড়ি, দেখি কিভাবে তিনি বলেন। সান রাইজিং মানে এখানে সূর্যকে মেনলি এখানে টার্ন করা হয়েছে, তাই তো, যে সূর্যটা সকালে ঘুম থেকে উঠছে, উঠে কি করছে, তুমি তোমার ইউ আর লাইং অন দ্য বেড উইথ ইউর বিলাভেড অর ওয়াইফ, যদি বিলাভেড কিন্তু ওয়াইফ বলবো না, তাহলে একটু সমস্যা হবে, অন্যরকম হবে। তাহলে ইউ আর লাইং অন দ্য বেড উইথ ইউর বিলাভেড অ্যান্ড দ্য সান ইজ রাইজিং, বাট দ্য পয়েট ইজ আনউইলিং টু লিভ দ্য বেড বিকজ হি ইজ উইথ হার ফেভারিট পার্সন, ঠিক আছে তো, হি ওয়ান্টস টু স্পেন্ড টাইম উইথ হার, তার সাথে সে সময় ব্যয় করতে চায়, কিন্তু সূর্য এসে ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছো? দিন হওয়া মানে কি, তাকে এখন আবার কাজে বার হতে হবে, হ্যাঁ, কিন্তু দিন না হলে এখনও সে হয়তোবা থাকতে পারতো। তো দেখো এখানে এই জন্য সে সূর্যকে গালাগালি করছে, কিভাবে দেখো, বিজি ওল্ড ফুল, নাকি সবসময় বিজি, আর একটু ঘুমালে কেমন হয়, আর একটু ঘুমাতে পারতা না তুমি, বলো? একটু বোকা না? যারা বেশি কাজ করে তারা কি একটু বোকা না, বলো তো? জি স্যার। আমরা তাদেরকে একটু বেশি বোকা বলি না, কাজের লোকদের একটু বেশি বোকা, মানে যারা সবসময় কাজ খোঁজে, কাজ দিলেই করে, এদেরকে আমরা একটু বোকা বলি, দুই বোকা কোথাকার, সবসময় কাজ করলে হয়, একটু রেস্ট টেস্ট নিতে হবে না? তো এরকম আর কি, বিজি ওল্ড ফুল, আনরুলি সান, আনরুলি মানে কি, যাকে শাসন করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, আনকন্ট্রোলড, সে কারো কথা শুনে না, নিজের মতো করে ওঠে, নিজের মতো করেই চলে, নো ওয়ান ক্যান কন্ট্রোল হিম, হ্যাঁ, কেউ তাকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য হচ্ছে আনরুলি সান। হোয়াই ডাস দাও দাস, এভাবে তুমি কেন থ্রু উইন্ডোজ, থ্রু কার্টেন্স, হ্যাঁ, জানালার ভিতর দিয়ে, পর্দার ভিতর দিয়ে কলনাস, দেখা করার কি আছে আমাদের সাথে? তোমাকে তো আমি দেখা করতে চাইনি, হ্যাঁ, কেন তুমি দেখা করতে আসছো আমাদের সাথে? ঠিক আছে, আমাদের সাথে একটা বিরক্ত করার কি আছে? তুমি কি মনে করো যে মাস্ট টু দ্য ইমোশনস লাভার সিজন রানস, আমরা জানি সূর্যের গতির সাথে সাথে ঋতু পরিবর্তন হয়, তাই না? এই যে শীত, শীত থেকে গরম, গরম থেকে শীত, এগুলো কেন হয়, কিসের কারণে হয়, বলো? হুম সূর্যের হ্যাঁ, পরিবর্তনের কারণে হ্যাঁ, সূর্যের যে মানে কি বলবো দিক মুভমেন্ট পরিবর্তন। আছে, সেই মুভমেন্টের সাথে আমাদের পৃথিবী থেকে তার দূরত্বের উপর ডিপেন্ড করে গরম হবে নাকি ঠান্ডা হবে, নাকি? সূর্য থেকে আমরা যে পৃথিবীর যে প্রান্তে থাকি সেই জায়গায় দূরত্ব যদি বেশি হয়ে যায় তাহলে শীত হবে, যেমন এখন আমাদের এদিকে ঠান্ডা, কারণ সূর্য থেকে আমাদের এই পার্টের দূরত্বটা বেড়ে গেছে, কিন্তু ওদিকে আবার তোমার অস্ট্রেলিয়া বা ওইদিকে, ওদিকে আবার গরম, কারণ ওইদিকে সূর্যটা চলে গেছে, ঠিক আছে তো, এই জায়গায়। তো আবার মেরু এলাকার লোকেরা, যারা একদম মেরু, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, এখানে সূর্যের তাপ পৌঁছায় কম, ঠিক আছে তো, এই জন্য ওখানে সবসময় বরফ পড়ে থাকে, ঠান্ডা। অতএব সূর্যের উপর ডিপেন্ড করে মোটামুটি আমরা এই সিজনাল ব্যাপারগুলো পাই, ঠিক আছে তো, কোথায় গরম পড়বে, কোথায় ঠান্ডা পড়বে, এটা। কিন্তু কবির কথা হলো যে তুমি কি মনে করো তোমার মোশনের সাথে কি লাভার্সদের সিজনে রান করবে নাকি, হ্যাঁ? ওসব ভাবার কোনো কারণ নেই ভাই, এরকম আর কি সূর্যকে বলতেছে। তুমি পৃথিবীর সিজন চেঞ্জ করো গা, কিন্তু লাভার্সদের সিজন কিন্তু ভাই তোমার গতিবিধির উপরে নির্ভর করে না, ঠিক আছে তো? তোমার কি মনে হয় তুমি আসলেই তোমাকে সালাম দিব, তোমাকে ঘরে ঢুকে নিব, হ্যাঁ? সসি পেডান্টিক রেচ, দেখো সসি পেডান্টিক, সসি মানে কি, গালগুলো একটু খেয়াল করো, রুক্ষ। হ্যাঁ, দেখি আমরা একটু ওয়ার্ডগুলো, একটু মিনিংগুলো একটু দেখি চোখে মুখে, তাহলে মনে থাকবে। দেখো একটু অ্যাগ্রেসিভ টাইপের আর কি, হ্যাঁ। দেখো সেক্সুয়ালি সাজেস্টিভ ইন আ লাইট হার্টেড অর হিউমারাস, এখানে আমরা এখানে আমরা বলতে বোঝাবো হচ্ছে যে হচ্ছে একটু Humorous. রুক্ষ টাইপের, হ্যাঁ, অ্যাগ্রেসিভ টাইপের, এটা বোঝাতে। পেডান্টিক মানে সসি, তারপরে পেডান্টিক, পণ্ডিতি নাকি বেশি বোঝে নাকি? দেখো দেখো যারা বেশি বোঝে, হ্যাঁ, এক্সেসিভলি কনসার্ন উইথ মাইনর ডিটেলস, হ্যাঁ, মানে ছোটোখাটো বিষয় নিয়ে
ছোটোখাটো রুলস নিয়ে যারা একটু বেশি মাতামাতি করে না, বলো আছে না, অল্প কিছু নিয়ে মাতামাতি বেশি করে, সিম্পল জিনিস কিন্তু মাতামাতি বেশি করতেছে, এদেরকে বলা হয় কি পেডান্টিক, ওভার স্ক্রুপুলাস, হ্যাঁ, অতিরিক্ত ভাবার লোক। সেদিন বলছে যে সসি, পেডান্টিক, রেচ। রেচ মানে কি? খারাপ। খারাপ লোক, দুষ্ট লোক নাকি? এই যে অ্যান আনফর্চুনেট অর আনহ্যাপি পারসন, ঠিক আছে? এখানে দুষ্ট লোকের কথা আমরা বলবো, দুষ্ট খারাপ এই অর্থে, ঠিক আছে? ওকে, তো যাকে দেখে যে ভাইল, হ্যাঁ, খারাপ লোক, বেজ, নিচু প্রকৃতির লোক, তো এখানে সূর্যকে কেই বলে গালাগালি করা হলো। অতএব সসি, পেডান্টিক, রেচ, গো অ্যান্ড চাইল্ড, গো চাইল্ড লেট স্কুল বয়েজ, অ্যান্ড সাওয়ার, দেখো প্রেন্টাইসিস, প্রেন্টাইসিস মানে অ্যাপ্রেন্টাইসিস, বলছে আমাদের এখানে থাকার দরকার নেই, তুমি যাও গিয়ে যে স্কুল বয়েরা ঘুম থেকে উঠতে দেরি করছে, স্কুলে যেতে তারা দেরি করছে, তাদেরকে গিয়ে বকাঝকা করো, গালাগালি করো, যাও। অন্যদিকে যারা সাওয়ার প্রেন্টাইসিস মানে হচ্ছে যারা কাজ শিখে, অ্যাপ্রেন্টাইস মানে বুঝো শিক্ষানবিশ নাকি, যারা কাজ শিখে, কারো অধীনে কাজ শিখতেছে, কিন্তু তারা হচ্ছে কি ওই স্কুল বয়দের মতো একটু লেজি হয়। কারণ যে কাজ করে আর যে কাজ শিখে, কে লেজি হয় বলো? যে শিখে সে না, সে তো শিখতে চায় না, মানে লার্নার্সটা একটু লেজি হয়। তাই বলতেছে আমাদের এখানে থেকে আমাদেরকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই, তুমি যাও গিয়ে ওই লেট স্কুল বয় যারা আছে তাদেরকে গিয়ে বকাঝকা করো, অথবা ওই যে গোমরামুখো কাজ করতে চায় না এমন যারা অ্যাপ্রেন্টাইস আছে তাদেরকে গিয়ে বকাঝকা করো, অথবা গো টেল কোর্ট হান্টসম্যান, ওই কোর্টে যারা হান্টসম্যান আছে তাদের কাছে যাও, গিয়ে বলো যে দ্যাট দ্য কিং উইল রাইড, কিং এখন শিকারে যাবে। রাইড করা মানে কি? হয়তো রাইডে বা ঘোড়ায় চড়ে কোথাও যাবে, ঠিক আছে? তো সেখানে যাবে, তারা যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রাজাকে নিয়ে যেন যায়। অথবা কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস, অথবা যারা কান্ট্রি অ্যান্ড মানে হচ্ছে গ্রামের যারা, হ্যাঁ, কর্মঠ কৃষক, অ্যান্টের মতো যারা, হ্যাঁ, যারা কি করে শস্য সংগ্রহ করে গোলাঘরে জমা করবে, এটা হচ্ছে হারভেস্ট অফিসেস। যাও সেই সকল কৃষকদের কাছে যাও বা ফার্মারদের কাছে যাও, গিয়ে বলগা যে তারা যেন সময় মতো হারভেস্টিংটা করে, ঠিক আছে? তো আমাদের কাছে এসে আমাদেরকে ডিস্টার্ব করার কোনো কারণ নেই, কারণ লাভ অল অ্যালাইক, কারণ ভালোবাসা সব এক, নো সিজন নোজ নর ক্লাইম, এর জন্য কোনো সিজনের দরকার হয় না, এর জন্য কোনো আলাদা ক্লাইমেটের প্রয়োজন হয় না। সব ঋতুতে শীত, বর্ষা, গরম, সব ঋতুতে লাভ একই রকমের থাকে, হ্যাঁ, এর জন্য কোনো আওয়ার্সের প্রয়োজন নেই, ডের প্রয়োজন নেই, মান্থেরও প্রয়োজন নেই, ঠিক আছে? তো কারণ কি এগুলো কিছুই লাভ মানে না, কারণ এগুলো হচ্ছে হুইচ আর দ্য র্যাগস অফ টাইম, এগুলো হচ্ছে সময়ের এক একটা ওই খণ্ড খণ্ড অংশ, ছিঁড়াছুটা নেতার মতো, তেনার মতো, ঠিক আছে? তো সময়, এ সময় সময়ের মতো যায়, কিন্তু আমাদের ভালোবাসা কেমন বলো? অল অ্যালাইক, নাকি সবসময় একই রকম, শীতেও যেমন, বর্ষায় তেমন, গরমেও তেমন, রাতেও যেমন, দিনেও তেমন। অতএব দয়া করে ভাই তুমি এসো না, আমার বাড়িতে তোমার দরকার নেই, তুমি এসে ডিস্টার্ব করো না, বিকজ উই আর এনজয়িং আওয়ার টাইম। কি কথা বুঝতে পারছো কি বলতে চাইলো? কি আছো লাইনে না শুনতে পাচ্ছ না? স্যার আছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারো কোনো সমস্যা এই অংশে? হুম, না স্যার। আচ্ছা, একটু আওয়াজ না করো স্যার। তো, সমস্যা থাকলে। আচ্ছা, এরপর আমরা পরের স্টেঞ্জাতে যাই। বলছে দাই বিম, মানে তোমার এই যে রশ্মি, সো রেভারেন্ড অ্যান্ড স্ট্রং, হোয়াই শোডস দ্য থিং, তোমার আলোকে আমরা এত শ্রদ্ধা করি বা এত শক্তিশালী ভাবি, এটা তুমি কেন মনে করো? হোয়াই শুডোস দাও থিং, মানে তোমার আলোক রশ্মিকে এত রেভারেন্ট মানে এত শ্রদ্ধেয়, এত শক্তিশালী তুমি কেন ভাবো? তোমার কোনো শক্তিই তো নাই, কারণ আই কুড দেখো এক্লিপস অ্যান্ড ক্লাউড দেম উইথ আ উইং, তোমার এই সূর্যের আলোকে মানে তোমার আলোকে আমি মুহূর্তের মধ্যে ঢেকে দিতে পারি অন্ধকারে, জাস্ট এক পলকে। দেখো উইথ আ উইং মানে কি, এক পলকে আমি তোমার আলোকে আমি অন্ধকার করে দিতে পারি, ঠিক আছে? তো কিন্তু তা তো আমি করবো না, বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং, হ্যাঁ, কিন্তু তোমাকে অন্ধকার করতে গিয়ে আমি যে চোখ বন্ধ করবো না, ওই চোখ বন্ধ করে ভাই আমি তার দৃশ্যকে বা তাকে দেখার যে সুযোগকে
আমি এক বিন্দুও নষ্ট করতে চাইবো না। কারণ তোমাকে এক্লিপস করতে গিয়ে বা ক্লাউড করতে গিয়ে আমি যে চোখ বন্ধ করব, সে অতক্ষণ ভাই আমি সময় দিতে পারবো না। কারণ ওই চোখ বন্ধ করে যদি আমি থাকি, মানে তোমাকে ইয়া করার জন্য, দুর্বল করার জন্য, তোমাকে মানে ঘৃণা করার জন্য বা তোমাকে বোঝানোর জন্য, হ্যাঁ, যে তোমাকে অন্ধকার করা, তোমাকে এক্লিপস করা, মানে ওই সূর্যগ্রহণের মতো তোমাকে একদম তোমার শক্তিকে গ্রাস করে নেওয়ার যে আমার ক্ষমতা আছে, এটা আমার আছে। কিন্তু এটা দেখাতে গিয়ে আমি যে চোখ বন্ধ করব, ওই চোখ বন্ধ করে আমি তার যে সাইট, মানে তাকে দেখার যে সুযোগ, সেটা আমি মিস করতে চাই না। এই জন্য আমি তোমার মানে তোমার সাথে সময় দিয়ে তোমাকে নিয়ে ঝামেলা করার আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তুমি যা ভাবো ভাবো, কিন্তু তুমি আপাতত এখান থেকে যাও। বুঝতে পেরেছো? কারণ ইফ আর আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, ঠিক আছে তো, বলছে তোমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। চ্যালেঞ্জটা হলো এরকম যে আমার যে বিলাভেড, তার চোখের আলোর যে মানে কি শক্তি, উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা যদি তোমাকে অন্ধ করে না দিতে পারে, তা তুমি দেখো, একটু ভেবে দেখবা, দিয়ে আগামীকাল এসে বললো, ঠিক আছে তো, তুমি আগামীকাল এসে আমাকে বললো যে আসলেই আমার বিলাভেডের, তাই তো, আইসাইট এত শক্তিশালী কি না। বুঝতে পেরেছো? কারণ তুমি এসে দেখবা, আগামীকাল এসে কি দেখবা, যে হোয়েদার বোথ দ্য ইন্ডিজ অফ স্পাইস অ্যান্ড মাইন বি হোয়ার দাও লেফটস দেম। হ্যাঁ, তুমি আগামীকাল এসে আবার বলো যে ওই যে ইন্ডিয়ার যে স্পাইস এবং আমার যে স্পাইস, এই দুইজনকে তুমি যেখানে রেখে গিয়েছিলা সেখানে তারা আছে কিনা, অ্যান্ড অর লাই হেয়ার উইথ মি, মানে আমার সাথে তারা আছে কিনা, মানে সে আমার সাথে আছে কিনা, মানে আমার যে প্রেমিকা তুমি এখন দেখতেছো না যে সে আমার সাথে আছে, আগামীকাল আবার ফিরে এসে দেখো যে সে আমার সাথে আছে কিনা। ঠিক আছে তো? অতএব মূল কথা হলো, আমি কাকে গুরুত্ব দিচ্ছি? আমার বিলাভেডকে গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে তো? তুমি পৃথিবীর যত মূল্যবান জিনিসই আমাকে বলো, ঠিক আছে তো, ওই সেই স্পাইস আর মাইন, হ্যাঁ, সেখানে ইন্ডিয়াতে আসছিল কিসের ব্যবসার জন্য ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা বলো তো, প্রধানত মশলা, স্যার হ্যাঁ, তাহলে হোয়ার বোথ দ্য ইন্ডিজ অফ স্পাইস অ্যান্ড মাইন বি হোয়ার দাও লেফটস দেম, মানে তুমি আজকে যেখানে তাদেরকে রেখে গেলা সেখানেই তারা আছে কিনা আগামীকাল এসে আবার দেখো, দেখবা যে লাই হেয়ার উইথ মি, সে আমার সাথেই আছে। ঠিক আছে তো? অতএব আমার প্রেমিকার যে শক্তি বা ক্ষমতা, যে ঔজ্জ্বল্যতা, এটাই আমার জন্য যথেষ্ট। তোমাকে নিয়ে ভাবার আমার টাইম নাই। অতএব তুমি নিজেকে এত রেভারেন্ট আর স্ট্রং মনে করো না, দয়া করে মনে করো না। ঠিক আছে তো? কারণ তোমাকে দুর্বল করে দেওয়া, তোমার আলোকে অন্ধকার করে দেওয়ার মতো ক্ষমতা আমার একদম পলকের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি দুঃখিত যে আমি আমার চোখটা বন্ধ করতে পারবো না। কারণ ওই তোমাকে অন্ধকার করার জন্য যেটুকু চোখ বন্ধ করতে হবে, ওইটুকু তো আমার প্রেমিকার দৃশ্য, আমার মানে দৃশ্যপট থেকে আমার চোখ সরাতে হবে, তাই না? সেটা আমি করতে পারবো না। অতএব আমার চোখের সামনে থেকে তাকে সরাতে পারবো না। অতএব তোমার জন্য আমি কিছু করতে পারবো না, তুমি যাও। ঠিক আছে? এরকম আর কি। অ্যান্ড আস্ক, তারপর বলতেছি কি, অ্যান্ড আস্ক ফর দোজ কিংস, তুমি পারলে যাও গিয়ে ওই যে রাজারা আছে না, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, হুম দাও সস ইয়েস্টারডে, তুমি যাদেরকে গতকাল দেখেছিলা। হ্যাঁ, তুমি নিশ্চয়ই গতকালকে অনেক রাজাকে দেখেছিলা। তাহলে এবার তুমি তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো, অ্যান্ড দাও শ্যাল্ট হেয়ার, তারাও একই কথা বলবে। সে রাজাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো আমাদের বিষয়ে, যে তারা কেমন, মানে এই যে ইন্ডিয়ান স্পাইস অ্যান্ড মাইন, এগুলো কোথায় আছে। রাজাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, তারাও বলে দিবে যে অল হেয়ার ইন ওয়ান বেডলে, তাই তো, যে এই এক বেডে সব আছে এখানে। মানে পৃথিবীর যত নামি দামি সোনা খনি ময়না, তাই তো, মশলা পাতি, সব কোথায় আছে? হুম, সব এই এক বেডে আছে। ওই এক বেডে। হ্যাঁ, মানে যে স্পিকার তার বিলাভেডকেই সে মনে করছে কি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, পৃথিবী তার দামি কোনো জিনিস হতে পারে না। সোনা দানা মণি গয়না যাই বলো, ওগুলো কিছুই হতে পারে না শুধু। অতএব পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এখন তার বেডে। এটা রাজাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, তুমি যাদেরকে গতকাল দেখছিলা, যাও তাদের কাছে গিয়ে বলো যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোথায় বলেন তো। রাজারাও বলবে যে ওই দেখো গা, যে যার কাছ থেকে আসছো ওর বেডেই আছে। বুঝতে পারছো? তাহলে এখানে কি কি আবেগ নাকি? হুম,
জি স্যার। জি স্যার। জি এটা কিন্তু ওভারলোডেড। এটা কিন্তু আসলে এটা হচ্ছে রোমান্টিক যারা কবি বা রোমান্টিক আইডিয়াল নিয়ে যারা চলে তাদের বিরুদ্ধে এক ধরনের আঘাত মাত্র। বুঝতে পেরেছ? তিনি যে এটা লিখেছেন, হুম, এটা লেখার উদ্দেশ্যই ছিল তার এরকমটাই, যে যারা এরকমটা মনে করে, যারা মনে করে যে আমার প্রেমিক বা প্রেমিকাকে হারালে আমি সুইসাইড করব, আমার জীবনটাকেই আমি বিলিয়ে দিব, এই কথাগুলো হচ্ছে তাদের কাছে এক ধরনের প্যারোডি। বুঝতে পেরেছো? মানে তাদেরকে প্যারোডি করে বলা, আঘাত দিয়ে বলা, এক ধরনের ইনডিরেক্ট আঘাত। কারণ তারা এরকমটা মনে করে না বলো তো? তারা মনে করে তার এই দ্বিতীয় জি ব্যক্তি স্যার। বা যাকে পছন্দ করে তাকে যদি না পায়, মনে হবে যেন এই পৃথিবীটাই তার কাছে তুচ্ছ, পৃথিবীটাই তুচ্ছ। হ্যাঁ, পৃথিবীর এই নামি দামি সম্পদ, টাকা পয়সা, হ্যাঁ, জীবন সব যেন তুচ্ছ। কিন্তু আসলে কি তাই বলো? হুম, আসলে না কি স্যার। তাই? জি না স্যার। হ্যাঁ, মানুষ তো খামখেয়ালি পূর্ণ একটা জাত বা একটা প্রাণী। এদের কাকে কখন কি গুরুত্ব দেয় তার কোনো ঠিক নাই। অতএব তুমি যদি একজনের জন্য ফিক্সড হয়ে পড়ো, তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকর। এটা সবসময় মেনে নিবা। এই পৃথিবীটা শুধু তোমার জন্যই, এটা ভাববা। এই পৃথিবীটা তোমার নিজের। অতএব কারো জন্য এই পৃথিবীতে থাকার ইচ্ছা যদি নষ্ট হয়, তাহলে সেটা তো হলো না। ঠিক আছে তো? অতএব তোমাকে পৃথিবীতে টিকে থাকতে হবে, কারণ পৃথিবীতে তোমাকে এনেছে সৃষ্টিকর্তা, তোমার পিতামাতা। এই পৃথিবীতে আসাটাই একটা বড় ধরনের আশীর্বাদ, আর কিছু না। এতে টাকা পয়সা থাকুক আর না থাকুক, প্রিয় মানুষ থাকুক আর না থাকুক, এই পৃথিবীতে যে আমি এসেছি, এরকম একটা সুন্দর পৃথিবী, আলো বাতাস, এই অভিজ্ঞতা পাচ্ছি, এটাই কি সবচেয়ে বড় বিষয় না বলো তো? হুম, একটু ভাবো, দেখো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। যে যে আমি কি যদি এরকমটা সুযোগ, তাহলে পৃথিবীতে আসতাম, এত কিছু দেখতাম। হ্যাঁ, বলো তো। মানে অদ্ভুত একটা না বিষয় না? স্যার। মানে একটু একা একা ভাবলেই মাঝে মাঝে মনে হয় যে এর মতো আশীর্বাদ আর কি হতে পারে, যে আমি পৃথিবীর আলো দেখেছি। অনেকেই দেখতে পায়নি, অনেক ছোট বাচ্চা, আমিও তো একসময় ছোট বাচ্চা ছিলাম, সে পৃথিবীর আলো দেখতেই পাইলো না। 2-3 বছর পর সে শেষ হয়ে গেল, বা 3 মাসের মধ্যে বা একদিনে জন্মগ্রহণ করার পরই সে শেষ হয়ে গেল, কিন্তু আমি তো শেষ হই নাই, আমি তো এখনও টিকে আছি। অতএব এত কিছু দেখতেছি না, এই যে মোবাইল ফোন, কম্পিউটার, তোমাদের সাথে কথা বলছি, ইন্টারনেট, এই সব কিছুই মানে পৃথিবীতে না আসলে পাইতাম বলো তো? দেখতাম? হুম, সুযোগ হতো এসব না অভিজ্ঞতা স্যার। নেওয়ার? না স্যার। যদিও এই অভিজ্ঞতার কিছু যায় আসে না, কারণ মরণের পর এগুলো আদৌ কোনো কিছু প্রয়োজন হবে না, সবই জিরো। তারপরেও হুম, এবং কি গুরুত্ব এই পৃথিবীতে আসার, সৃষ্টিকর্তা আমাদের কেন পাঠিয়েছেন? শুধু কি একজনকে ভালোবাসলাম, সে আমাকে ছ্যাঁকা মারলো বলে আমি জীবনটাকে শেষ করে দিব? তাহলে সৃষ্টিকর্তা এত নগণ্য কারণে আমাকে সৃষ্টি করেছে বলো? এত ছোট কারণে? হুম, না জি স্যার। না স্যার। এখানে তো তেমন কিছু ঘটে। এ তো তুমি ধর্মের জন্য শহীদ হচ্ছ না, তুমি তো জাস্ট একটা সেন্সুয়ালিটির জন্য হচ্ছ। আদৌ তোমার বিয়ে করলে পারে তার প্রতি ভালোবাসা থাকতো না তুমি জানো বলো? হুম, তুমি কি আদৌ জানো যে তুমি তাকে এত ভালোবাসো, বিয়ের পর কি আদৌ ভালোবাসা থাকবে না তুমি জানো? অথচ সেই তুমি তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলতেছো। কারণ এরকম আর কি, এরকম করে ভাবে বলেই তো এরকমটা হয়। হ্যাঁ, যে পৃথিবীর সব জিনিস জানো আমার সেই, সে না থাকলে আমার জীবন বৃথা। ঠিক আছে তো? যে সৃষ্টি করে তোমাকে এত মূল্যবান করে তোমার জীবন সৃষ্টি করলো, আর একটা ছোট্ট মানুষের জন্য তুমি জীবনটাকে বৃথা মনে করলা? আমরা যে অফ লাভ আছে না ফ্রান্সিস বেকনের, হ্যাঁ, নন ফিকশনাল প্রোজে, জি দেখছো? স্যার। জি স্যার। ওখানে জি আমরা স্যার। পড়বো অফ লাভ নিয়ে। হ্যাঁ, যে ওখানে দেখাবো যে মানুষ কিভাবে তার সৃষ্টিকর্তার বিশাল আশীর্বাদকে, জীবনকে তুচ্ছ মনে করে, জাস্ট একটা ওই বিলাভেড হিসেবে। তাই বলছে, দেখো আবার কি বলছে আমাদের রাইটার, মানে স্পিকার, শি অল স্টেটস, হ্যাঁ, সে হচ্ছে আমার সকল রাজ্য। আর সকল রাজ্যের কি প্রিন্স হচ্ছে কি আমি। সে হচ্ছে আমার রাজ্য, সে হচ্ছে আমার দেশ, আর আমি হচ্ছে কি তার রাজ্যের প্রিন্স। ঠিক আছে তো? নাথিং এলস, এছাড়া আর কিছু না। অতএব তাকে পেয়েছি মানে আমি পুরো পৃথিবী পেয়ে গেছি। অতএব আমি পৃথিবীর সম্রাট। অতএব আমার ওগুলোর প্রয়োজন নেই। হ্যাঁ, ওইরকম দেশের রাজনীতি করতে হবে, 2-10 জনকে খুন করে দেশের প্রধানমন্ত্রী হতে হবে, এসব আমার ইচ্ছা নেই। কারণ আমি তো প্রধানমন্ত্রী হয়েই আছি, তাই নাকি বলো? আমি তো প্রধানমন্ত্রী হয়ে আছি। কার প্রধানমন্ত্রী? আমি আমার রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে আছি। আর আমার সেই রাজ্যটাকে আমার বিলাভেড। ঠিক আছে? অতএব এর থেকে আমি বেশি কিছু চাই না তো। অতএব যারা আসলেই প্রিন্সেস, দেখো, প্রিন্সেস ডু বাট প্লেয়ার্স,
অতএব অরিজিনাল যারা প্রিন্সেস ওরা তো জাস্ট আমাদের অভিনয় করে, ওরা অরিজিনাল না, আমরা অরিজিনাল। আর ওরা হচ্ছে আমাদেরকে প্লে করে মাত্র, বুঝতে পেরেছ? তারা আমাদের ভূমিকাটা পালন করে, আমরা তাদের ভূমিকা পালন করি না, তারা আমাদের ভূমিকা পালন করে, ঠিক আছে তো? আর আমরা হচ্ছি তাদের মানে কি বলবো, তাদের উপলক্ষ, তাদের থেকে বড় কিছু আমরা। অতএব কম্পেয়ার টু দিস, অতএব আমাদের ভালোবাসার কাছে, হ্যাঁ, আমি যে সে আমার স্টেটস আর আমি হচ্ছি তার প্রিন্সেস, অতএব এইটার সাথে যদি কম্পেয়ার করা হয়, অল অনার্স মিমিক, ঠিক আছে তো? এই মানুষ রাজা হয়ে, প্রিন্স হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, প্রেসিডেন্ট হয়ে যে সম্মান পায়, এই সম্মান আসলে বড় সম্মান না। এটা জাস্ট একটা কি বলো, মিমিক মানে কি? অনুকরণ, তাই তো? হ্যাঁ, নকল বা অনুকরণ, ইমিটেশন। অনুকরণ। এটা একটা ইমিটেশন, মানে তারা আমাদেরকে অভিনয় করে, তারা আমাদেরকে ইমিটেট করে মাত্র, আমরা করি না, তারা আমাদেরকে ইমিটেট করে, ঠিক আছে? অতএব তাদের সব অনার হচ্ছে এরকম মিমিক। অ্যান্ড অল ওয়েলথ অ্যালকেমি, আর পৃথিবীর যত সম্পদই বলো না কেন, ডায়মন্ড, গোল্ড, যা কিছুই আছে সবই কি অ্যালকেমি, মানে কি এক ধরনের কি বলবো, পদার্থ মাত্র, তাই তো? একটা পদার্থ মাত্র, গোল্ড, এই সকল কিছু কী বা আছে ওর ভিতরে? ওর ভিতরে কোনো মূল্য নাই তো। অতএব পৃথিবীর কোনো সম্পদের প্রতি আমার কোনো আগ্রহ নাই, সম্মান পাওয়ার প্রতি আমার কোনো আগ্রহ নাই, দেশ রাজ্য দখল করে সেগুলো করে এক্সপ্লয়েট করা, শাসন করা, এগুলো কোনো আগ্রহ নাই। কারণ তাকে পেয়েছি মানে আমি পৃথিবীর সব পেয়ে গেছি। আমাকে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না, তাই তো? সেই ইন্ডিয়াতে গিয়ে সেই বিশাল এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইন্ডিয়াতে গিয়ে মশলা নিয়ে আসতে হবে, দরকার নেই তো। আফ্রিকাতে যেতে হবে, আফ্রিকার খনি আছে, সেই খনিতে যে গোল্ড আছে, ডায়মন্ড আছে, সেগুলোকে নিয়ে আসতে হবে, ওটাও আমার ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই? কারণ এভরিথিং ইজ ইন হিজ বেড, তাই তো? থ্রু দ্য মোল্ড অফ হিজ বিলাভেড, তার বিলাভেডের মোল্ড হিসাবে পৃথিবীর সব কিছু তার কাছে আছে। অতএব এগুলো আমার কোনো কিছুই দরকার নেই, বুঝতে পেরেছ? এরকম চিঠি একটা লিখতে পারবে নাকি কারো কাছে, বলো? বইটা শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, জি স্যার। হবে না? জি স্যার। স্যার পারবো স্যার। হ্যাঁ বাবা, দেখো নজরুলও কিন্তু এমন বাঁশ কম দেয়নি। হ্যাঁ, তার গান আছে না, মোর প্রিয়া হবে, কি বলছে? হ্যাঁ, এটা গান শুনতো না? জি স্যার। কি বলে এই গানটা? দেখো এই গানটার কথাগুলো যদি পড়ো তাহলে দেখবা ইনি তো জর্ডানকেও ছাড়ে গেছেন। হ্যাঁ, দেখো একটু মানে আমরা একটু বাংলা কবিতায় যাই। হ্যাঁ, দেখো, মোর প্রিয়া হবে এসো রানী, হ্যাঁ, দেব খোপায় তারার ফুল। আমি ওই ছোটোখাটো গাছের টাছের ফুল দিব না ভাই, আমি কিসের ফুল দিব তার খোপায়, বলো? তারার ফুল। হ্যাঁ, তারার ফুল। তারা থেকে ফুল, তারা নিয়ে এসে ফুল বানিয়ে তার মাথায় দেব, খোপায় দিয়ে দিব, বুঝতে পারছো? আর কর্ণে দোলাবো কি, তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। হ্যাঁ, মানে তৃতীয়া তিথিতে চাঁদ যে রূপ ধারণ করে, ওই চাঁদ এনে আমি তারে দুল হিসাবে পরাই দিব কানে, ঠিক আছে? হুম। আর কণ্ঠে তোমার মানে গলায় পরিয়ে দিব, কি পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা। হাঁস যখন সারিবদ্ধভাবে উড়ে যায়, একটা মালা তৈরি হয় না, মালার মতো লাগে না? আগের যুগে উঠতো যখন, বিশেষ করে বক বা হাঁস, সাদা হাঁস যখন পানিতে ভাসতেছে তখন মালার মতো তৈরি হতো, সেই মালা এনে আমি তার গলায় পরিয়ে দেব, বুঝতে পারছো? এবার বিজলি জরিন ফিতাই বাঁধিব মেঘ রং এলো চুল। হ্যাঁ, তার যে এলো চুল, সেই এলো চুল আমি বেঁধে দিব, কি দিবে বিজলি জরানো ফিতা। হ্যাঁ, এই যে বজ্রপাত পড়ে না, বলো, বজ্রপাত, ওটা জড়িয়ে ফিতা বানিয়ে সে কালো চুলটা বেঁধে দিব, ঠিক আছে? তা ইনি বা আরও পড়লাম না, জর্ডানকে কি ছাড়িয়ে গেল না, বলো? হুম। জি স্যার। জর্ডান তো তাও জি স্যার। কিছু কিছু স্টেট রিতা, এ আবার কি চাঁদ তারা সব নিয়ে এসে তার প্রেমিকাকে দিয়ে দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখেছো যে মানে বিলাভিড যেটা হচ্ছে ওরশিপ,
এটা এখনও আছে। দেখো তো পৃথিবীতে যত গান আছে, পৃথিবীতে যত গান আছে তা আমার কাছে মনে হয় 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিলিজিয়ান, তাই তো, একটা হচ্ছে কি প্রেমিক প্রেমিকা, তাই না, আর একটা হলো জি স্যার, আর একটা দেশ, হচ্ছে সাধারণ। হ্যাঁ সাধারণ দেশ বা অন্যান্য মিলে। তাহলে এইভাবে যদি 3টা অংশে ভাগ করা হয়, তাহলে পৃথিবীতে গান বেশি কি কিসের বলো তো? ধর্মের গান বেশি, হ্যাঁ প্রেমিক হ্যাঁ, প্রেমিকা প্রেমিক প্রেমিকার প্রেমিক গানই মনে প্রেমিকা। বেশি। আমরা অধিকাংশ যে সকল আধুনিক গান শুনি, এই আধুনিক গানের মধ্যে 95% এই প্রেমিক প্রেমিকাকে নিয়ে বেশি গাই। প্রেমিকা প্রেমিককে নিয়ে গান গাওয়ার পরিমাণটা মনে হয় কম আছে কি না পৃথিবীতে? হুম, রেয়ার স্যার। রেয়ার। কিন্তু প্রেমিক প্রেমিকাকে নিয়ে গান করেছে, এটা যেন একদম যে যখন তখন যে কেউ বানিয়ে দিতে পারে। মানে ওই যে বললাম যে বিলাভেড ওয়ার্শিপ, পূজা যেটা, এটা পৃথিবীতে সেই শুরু থেকে আছে। অ্যাডাম ইভ থেকে শুরু হয়েছে নাকি? হুম, অ্যাডাম ইভ থেকে শুরু হয়েছে, সেখান থেকে চলছে। তো এই কবিতাটাও সেরকমই। যত গান আছে, রবীন্দ্রনাথ বলো, নজরুল বলো, এছাড়াও দেখবা যে এই এই যে সেন্সুয়াল ব্যাপারটাকে প্রেমে রূপান্তর দিয়ে একটা আদর্শ মূর্তি তৈরি করার যে ব্যাপারটা, সেইটাকে মোটামুটি দেখানো হয়েছে। তো যাই হোক, তাই বলছে দেখো, দাও সান আর দেখো আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই। হুম, বলছে তুমি সূর্য, আমরা যত সুখী না তার অর্ধেকও তুমি মনে হয় সুখী না। দেখো, হ্যাঁ, যে আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, মানে আমরা যে হ্যাপি তার অর্ধেক হয়তো বা হ্যাপি তুমি। তা নিজেকে এত হ্যাপি মনে করার আছে কি? কারণ কি, ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস। ঠিক আছে তো, এই যে পৃথিবীর সব কিছু কন্ট্রাক্টেড হয়ে আমার বেডে বসে আছে। ঠিক আছে তো, অতএব আমি যে পরিমাণ সুখী এর জন্য, তুমি সান, পুরো পৃথিবীর উপরে তুমি কর্তৃত্ব করো। তুমি অন্ধকার দিয়ে রাত তৈরি করো, তাই তো, মানে তুমি উঠে চলে গেলে অন্ধকার হয়ে যায়, তুমি আসলে দিন হয়। তুমি ফসল বলো, মানুষের জীবন বলো, তুমি মানে কি ঋতু পরিবর্তন বলো, সব কিছুকে তুমি কন্ট্রোল করো। তারপরেও আমি যে পরিমাণ বা আমরা যে পরিমাণ খুশি, তুমি মনে হয় তার অর্ধেকও খুশি না। ঠিক আছে, কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাই বলছে দাইন এইজ আস্ক ইজ, কারণ তোমার যে বয়স সেও আরাম চায়। কেন আরাম চায়? কারণ ওই যে সারাদিন তুমি কাজ করে রাতের বেলায় ঘুমাতে যাও, অতএব তুমি তো সারাদিন থাকতে পারো না, তোমার তো সেই ক্ষমতা নেই। কিন্তু আমরা সারাদিন এখানে থাকতে পারবো। ঠিক আছে তো, বলছে দাইন এইজ আস্ক ইজ অ্যান্ড সিন্স দাই ডিউটিজ বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, আর যেহেতু তোমার বিশেষ দায়িত্ব কি বলো? হুম, পৃথিবীকে ওয়ার্ম করা। সূর্য যদি না থাকতো পৃথিবীতে কি জীব থাকতে পারতো বলো? জীব থাকতো? না স্যার। জীব থাকতো না না। স্যার। তাই না বলছে স্যার। যে সিন্স দাই ডিউটিস, হ্যাঁ, যেহেতু তোমার দায়িত্ব হলো পৃথিবীকে ওয়ার্ম করা, অতএব তুমি সারাদিন সারা পৃথিবীকে ঘুরে 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 ওয়ার্ম করতেছো। কি কষ্ট বলো তো তোমার? অতএব তুমি তো সুখী না, কারণ তুমি পুরো সারাদিন ধরে কষ্ট করতেছো। হ্যাঁ, সেই তুমি ভোরে উঠছো আর সেই সন্ধ্যাবেলায় তুমি অস্ত যাচ্ছ, আর এই মুহূর্তে তুমি সেই তোমার দায়িত্ব পালন করছো পৃথিবীকে আলোকিত করার। কিন্তু আমরা দেখো, আমার পুরো পৃথিবীটাই কন্ট্রাক্টেড হয়ে আমার বেডের উপরে আছে, আমাকে কোথাও যাওয়া লাগতেছে না, আমি এখানেই। সুতরাং তোমার এই পৃথিবীকে গরম করার জন্য তোমাকে যে ছুটে বেড়ানোর লাগে না, এটা ছুটে বেড়ানোর দরকার নেই। তুমি বরং দ্যাট ইজ ডান ইন ওয়ার্মিং আস, তুমি শুধু আমার রুমে এসে আমাদেরকে ওয়ার্ম করো, তাহলে ধরে নেওয়া যে পুরো পৃথিবীকে ওয়ার্ম করা হয়ে গেছে। কারণ কি, পুরো পৃথিবীটাই কন্ট্রাক্টেড হয়ে সংকুচিত হয়ে আমার বেডের উপরে আছে, বুঝতে পারছো? অতএব তুমি এই বেডটাকে গরম করো, তার মানে পুরো পৃথিবীটাই গরম হয়ে যাবে। ঠিক আছে, কেমন বলো ভাড়ামি না? হুম, হুম। এবং শাইন হেয়ার টু আস, আর কোথাও গিয়ে তোমার আলো দেওয়ার দরকার নেই। তুমি যদি শুধু আমার এই যে রুম, কক্ষ, এখানে তুমি আলোকিত করো, দেখো পুরো পৃথিবী আলো হয়ে যাবে। তখন মনে হবে দাও আর্ট এভরিহোয়ার। হ্যাঁ, মানে তোমার সব জায়গায় যাওয়া লাগবে না, শুধু তুমি আমাদের এখানে থেকেই যদি আমাদেরকে আলোকিত করো, তার মানে সব আলো সব জায়গায় ছড়িয়ে যাবে, মানে তুমি সব জায়গায় অটোমেটিক হয়ে যাবা। অতএব তোমার কষ্ট করে আর কোথাও যাওয়া লাগবে না। ঠিক আছে, তোমার কষ্ট করে আর কোথাও যাওয়া লাগবে না, তুমি শুধু আমাদের এই জায়গাটাকে পৃথিবী মনে করে নাও, পুরো সৌরজগৎ মনে করে নাও। ঠিক আছে তো, এখানে তুমি আলোকিত করো, এখানে এটা ওরা ওয়ার্ম করো, অটোমেটিক সারা পৃথিবী সারা বিশ্ব ওয়ার্ম হয়ে যাবে। ঠিক আছে তো, কারণ কি, কারণ দিস বেড দাই সেন্টার ইজ, ধরে নাও
এই বেডটা হলো তোমার সেন্টার, ঠিক আছে তো? দিস ওয়ালস দ্য স্ফেয়ার, আর আমার এই পুরো রুমের যে ওয়াল এটা মনে করো তোমার স্ফেয়ার বা হচ্ছে কি ক্ষেত্র নাকি, যে সৌরজগতের কি একটা নিজস্ব কক্ষপথ এবং তার নিজস্ব একটা ইয়ে আছে না, এরিয়া আছে না, বলো, তার বাইরে জি তার স্যার, আলো যায় না। গতিপথ। জি হ্যাঁ, তো সেরকম স্ফেয়ার মনে করো আমার ওয়ালটা, তাহলে আমার বেডটা হলো তোমার সেন্টার, আর আমার রুমের যে ওয়াল এটা হচ্ছে তোমার মনে করো স্ফেয়ার। অতএব এই জায়গায় এসে তুমি আলো দাও, তুমি এই জায়গায় এসে গরম করো, অটোমেটিক দেখবা পুরো পৃথিবী সব কিছু আলোকিত হয়ে যাচ্ছে অথবা ওয়ার্ম হয়ে যাচ্ছে। তোমার কষ্ট করে আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কে বোঝা গেল? তাহলে এখানে কি বুঝলা বলো, আলটিমেটলি কি বুঝলা? বুঝছি। হ্যাঁ, কি বুঝেছো শুনি একটু, কি ভাড়ামি শুনলা? হুম, দেখো, স্যার আমি বুঝতে বলতাম। হ্যাঁ বলো, একটু বলো। আচ্ছা স্যার, বলতেছি। এখানে জন ডানে বসেছে, ভালোবাসা হচ্ছে আপনার সবকিছুর ঊর্ধ্বে। এটা হচ্ছে আপনার ক্ষমতা, প্রকৃতি, তারপর আর কি বলছে সময় হুম আর স্থান ও সবকিছু ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা। হুম আর পুরা পৃথিবী তুচ্ছ করছে হুম ভালোবাসাকে কেন্দ্র করে। প্রেমিকের কাছে হচ্ছে একটা পুরাই জগৎ, এটাই হুম হচ্ছে পুরাই একটা পৃথিবী। হুম বাকি সবকিছু তুচ্ছ। হুম, যেমন কি হচ্ছে সূর্য, তারপর রাজা, সম্পদ ও সবকিছু ওর কাছে কিছুই তুচ্ছ না। মনে হয়েছে। হুম, হ্যাঁ, তো এটাই হলো এটাই। মেন কথা। হ্যাঁ, এটাই হলো থিমেটিক আর্ট। দেখো এটাই বলছে, হ্যাঁ, ইন জর্ডান দ্য সানরাইজিং দ্য স্পিকার অ্যাসার্টস দ্য অ্যাবসোলুট সুপ্রিমেসি অফ হিজ লাভ ওভার দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড টাইম, মানে পুরো পৃথিবী পুরো সময়ের উপরে তার সবচেয়ে সুপ্রিমেসি বা গুরুত্ব দিয়েছে কাকে? ভালোবাসাকে, ঠিক আছে তো? এটা লাভ। দিতে গিয়ে তিনি বুঝিয়েছেন, হ্যাঁ, যেহেতু সব কিছুকে আমরা গুরুত্ব দিই, হ্যাঁ, সোনা দানা রাজ্য ক্ষমতা সম্মান সব কিছুকে আমরা গুরুত্ব দিই, কিন্তু কবির কাছে এগুলো কিচ্ছু না। দেখো, হি ডিসমিসিভলি কলস দ্য সান আ বিজি। দেখো পৃথিবীতে আমরা মনে করি সৌরজগতের সবচেয়ে শক্তিশালী ইয়াটাকে, এলিমেন্টটাকে সূর্য, তাই না? নক্ষত্র হিসাবে সূর্য। অতএব তাকে যদি তুচ্ছ করতে পারা যায় তাহলে পুরো পৃথিবীটাই তুচ্ছ, কারণ সূর্য না থাকলে তো অটোমেটিক পৃথিবীতে থাকবে না। পৃথিবীর যে আলো বাতাস, হ্যাঁ, তারপরে গাছপালা মানুষ প্রাণী কিছুই থাকবে না। সেটাকে তুচ্ছ করার মাধ্যমে দেখিয়েছে যে আসলে পৃথিবীতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বেশি। তাই দেখো, হ্যাঁ, হি ডিসমিসিভলি কলস দ্য সান আ বিজি ওল্ড ফুল ফর ইন্টারাপ্টিং হিম অ্যান্ড হিজ লাভার, arguing that their bed is the entire world, making the sun's duty to warm the earth irrelevant। হ্যাঁ, অতএব তোমার পৃথিবীকে আলোকিত করতে যাওয়ার তো কোনো দরকার নাই, ওয়ার্ম করতে যাও, তোমরা শুধু আমাদেরকে ওয়ার্ম করো, বা পুরো পৃথিবী ওয়ার্ম হয়ে যাবে। দ্য স্পিকার বোস দ্যাট দেয়ার লাভ ইজ সো পাওয়ারফুল দ্যাট ইট রেন্ডার্স অল ওয়ার্ল্ডলি ওয়েলথ অ্যান্ড কিংশিপ ইনসিগনিফিকেন্ট। হ্যাঁ, পুরো পৃথিবীর যত সম্পদ আছে, যত রাজকীয় ক্ষমতা আছে, সব মানে মূল্যহীন। ডিক্লেয়ারিং দ্যাট হিজ লাভার ইজ বোথ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস। ঠিক আছে তো? এই সেই হচ্ছে পুরো স্টেট, তার রাজ্যই সে। হ্যাঁ, তাহলে দেখো, শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, আমি হচ্ছি সব প্রিন্সেস। হ্যাঁ, বেডরুমই হচ্ছে পুরো তার জগৎ। হ্যাঁ, পুরো এই মহাবিশ্বটাই হচ্ছে তার কাছে এরকম। তো এইটুকু থিম দেখানো হয়েছে গুড মরার মতোই, এক ধরনের স্পিরিচুয়াল লাভ, তাই তো? বা হচ্ছে এখানে কি সেন্সুয়াল লাভের কথা বলা হয়েছে? বলো দেখি তো। না স্যার। তাহলে হোয়াট টাইপ অফ লাভ, তাই তো, ইজ ডেল্ট ইন, দেখো হোয়াট টাইপ অফ লাভ ইজ ডেল্ট ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং। দেখি কি বলে আমাদের গুগল মামা। হ্যাঁ, দেখো, আইডিয়ালাইজ রোমান্টিক লাভ। হ্যাঁ, আইডিয়ালাইজ, দেখো, দ্য সানরাইজিং ইজ ডিলস উইথ আ টাইপ অফ ইন্টেন্স অল কনজিউমিং অ্যান্ড আইডিয়ালাইজ। অল কনজিউম মানে কি, সব কিছুকে মূল্যহীন করে দেওয়া, এরকম। আইডিয়ালাইজ রোমান্টিক লাভ, আইডিয়ালাইজ মানে স্পিরিচুয়াল, ওরকম তো, যেখানে ফিজিক্যাল বা সেন্সুয়াল লাভ নেই। হ্যাঁ, দ্যাট ফাংশন অ্যাজ আ সেলফ সাফিসিয়েন্ট ওয়ার্ল্ড, ইট ইজ আ মেটাফিজিক্যাল পয়েন্ট দ্যাট ব্লেন্ডস প্রোফাউন্ড প্যাশন উইথ ইন্টেলেকচুয়াল উইট, প্রেজেন্টিং লাভ অ্যাজ আ সুপ্রিম ফোর্স দ্যাট ট্রান্সেন্ড টাইম জিওগ্রাফি অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলথ, যেখানে টাইম জিওগ্রাফি, তাই তো, ম্যাটেরিয়াল ওয়েলথ সব কিছুকে পেরিয়ে যায়। এই, আচ্ছা, তাহলে আশা করি কবিতাটা বুঝতে পেরেছো সবাই। এই যে ডিভাইন ফোর্স, হ্যাঁ, স্পিরিচুয়াল পাওয়ারটা এখানে দেখানো হয়েছে ভালোবাসার, ঠিক তো?
জি স্যার। ওকে, ভেরি গুড। এই কবিতাটা আমরা আগামী দিন পড়বো। আজকে দুটো কবিতা পড়বো। ফরবিডিং মর্নিংটা আজকে পড়বো না, একটু বড়। একটু ছোট কবিতা যেটা আছে, ডেথ বি নট প্রাউড তো আমরা অনেক পড়েছি না, তারপরে একবার পড়াই দিব জি আগামী স্যার। দিন। আমরা এটা পড়ি, হলি সনেটস। এইটা আমরা একটু দেখি, হ্যাঁ, এটা ছোট আছে, আমরা হয়তো শেষ করতে পারবো সময়ের ভিতরে। দেখো, তিনি সনেটও লিখছেন এবং যেগুলো ধর্মীয়, ধর্মভিত্তিক। ব্যাটার মাই হার্ট 3% গড। 3% গড বলতে কি বোঝায়? ট্রিনিটি সম্পর্কে বুঝিয়েছিলাম এর আগে তোমাদেরকে, ট্রিনিটি হিস্ট্রি পড়তে গিয়ে বা কথা পড়তে গিয়ে। জি স্যার। জি স্যার, ফাদার, সান জি আর স্যার স্পিরিট। বুঝিয়েছিলেন। হ্যাঁ, যে গডকে ক্রিশ্চিয়ানিটিতে 3 রূপে দেখা হয়, তাই তো? গড ইজ দ্য কম্বিনেশন অর কম্বিনেশন অফ 3 এন্টিটি। 3 এন্টিটিতে বোঝা হয়। একটা হচ্ছে ফাদার, তাই তো? সন, একটা হচ্ছে দ্য হলি সান স্পিরিট। মানে জিজাস ক্রাইস্ট, অ্যান্ড দ্য হলি স্পিরিট মানে দ্য স্পিরিট ইজ উইদিন আস। আমাদের ভিতরে যে স্পিরিটটা আছে সেটাও গড, তাই তো? সান যে জিজাস ক্রাইস্ট মানুষ বেশে পৃথিবীতে এসেছিলেন, সেটা হচ্ছে সান। আর ফাদার মানে পুরো মহাবিশ্বের স্রষ্টা হিসাবে সে হচ্ছে ফাদার। অতএব এরা আলাদা কেউ না। গড ইজ নট 3 সেপারেট গডস। অতএব 3 সেপারেট গড আলাদা না, বরং তিনি 3টা ডিস্টিংক্ট আলাদা করে এন্টিটিতে তাকে আমরা পাচ্ছি। ফাদার দ্য ইনিশিয়েটার, যেটা ক্রিয়েশন করেছেন, তিনি সুপ্রিম অথরিটি। সান জিজাস ক্রাইস্ট হু বিকাম ফ্লেশ অ্যান্ড অ্যাকমপ্লিশিং রিডামশন, অ্যান্ড দ্য হলি স্পিরিট সাস্টেইনার হু এম্পাওয়ার্স অ্যান্ড স্যাক্রিফাইস বিলিভার্স, হ্যাঁ, যেটা আমাদেরকে এম্পাওয়ার করে। এই তাহলে 3% গড বলতে আমরা গডকে বোঝাচ্ছি, যার শক্তি বা ক্ষমতা, তাই তো? এই 3টা এন্টিটি হিসাবে যা আছে সেটাকে আমরা পুরোপুরি নির্দেশ করছি। অতএব কবি এখানে এভাবেই তিনি গডকে টার্ম করেছেন। তাহলে দেখো, ব্যাটার মাই হার্ট, ব্যাটার মানে বুঝো, মানে পিটিয়ে একদম পাত করি জি ফেলা, স্যার, হ্যাঁ, চরম পরিমাণে আঘাত করা। হ্যাঁ, আঘাত করে। যেমন হচ্ছে কামারেরা একটা রডকে প্রথমে কি আগুনে কি করে, পোড়াই, তাই তো? একদম লাল করে ফেলে, তারপরে কি করে ওটাকে, পেটাই। তো পেটাতে পিটিয়ে 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 কি করে, মানুষ যেটা চায় সেটা করে। কখনো কাঁচি, ছুরি, তাই তো, দা, তারপর হচ্ছে বটি, নাকি, মানে ফলা থেকে শুরু করে ধারালো একটা অস্ত্র তারা তৈরি করতে পারে। তো কবি নিজেকে মানে গডকে অ্যাড্রেস করে বলতেছেন যে ব্যাটার মাই হার্ট, আমার হার্টটাকেও এরকম ব্যাটার করে ফেলো। 3% গড ফর ইউ অ্যাজ ইউ বাট নক ব্রেথ শাইন অ্যান্ড সিক টু মেন্ড। কারণ আমি বলতেছি কি, ব্যাটার মাই হার্ট ফর ইউ, আমার হার্টটাকে তোমাকে দিয়ে দিয়েছি, এখন দয়া করে এই হার্টটাকে কি করেন আপনি নিজের মতো করে মডিফাই করে নেন। ঠিক আছে তো? বলছে অ্যাজ ইয়েট বাট নক ব্রেথ, তাই তো? নক ব্রেথ শাইন অ্যান্ড সিক টু মেন্ড। যে হৃদয়টা কি হতে চায়, আঘাতপ্রাপ্ত হয়ে, তাই তো, নিজেকে সংশোধন করে নিয়ে তোমার জন্য বাঁচতে চাই বা জ্বলতে চাই। ঠিক আছে তো? অতএব তুমি আমাকে সেরকমভাবে ব্যাটার করো, হ্যাঁ, আমাকে আঘাত করে নতুন রূপে মডিফাই করো, যাতে কি কি করতে পারি, দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড, যাতে আমি উঠে দাঁড়াতে পারি। কারণ আমি পড়ে গেছি তো, কারণ কি, আমি শেষ হয়ে গেছি। অতএব তুমি আমাকে নতুন করে গড়ে তোলো, দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড, ওভারথ্রো মি অ্যান্ড বেন্ড ইয়োর ফোর্স টু ব্রেক। তাই তো? তোমার যে শক্তি আছে সেই শক্তিটা কাজে লাগিয়ে আমাকে ভেঙে চুরমার করে ফেলো, আমাকে ধ্বংস, ওভারথ্রো মানে কি, ধ্বংস করে ফেলো, ব্লো করো, বাতাস দিয়ে পুরো উড়িয়ে দাও, বার্ন, হ্যাঁ, আগুন দিয়ে আমাকে পুড়িয়ে একদম মানে কি বলবো, নিশ্চিহ্ন করে দাও, বা আমাকে পুড়িয়ে আলাদা করে মডিফাই করে ফেলো, যাতে আমি কি হতে পারি, মেক মি নিউ। আমি আমার যত অপরাধ করে আজকে যে দংশনে ভুগতেছি, যে বিবেকের তাড়নায় ভুগতেছি, এখান থেকে আমাকে নতুন মানুষে রূপান্তর করো। তাহলে এইটা কি, সানরাইজিংটা ছিল হচ্ছে লাভ কেন্দ্রিক, আর এই কবিতাটা তাহলে কি কেন্দ্রিক, স্যার, রিলিজিয়াস সেন্ট্রিক। রিলিজিয়াস, তাই তো? এটা একটা রিলিজিয়াস, যে দ্য রাইটার অর দ্য স্পিকার হু ইজ সাপোজ টু বি আ সিনার, গ্রেট সিনার, নাও হি হ্যাজ আন্ডারস্টুড হিজ সিন অ্যান্ড নাও ওয়ান্টস টু বি মোল্ড টু বি আ পারফেক্ট পারসন উইথ গড, তাই তো, গডের সাথে।
গডকে চাচ্ছে সে যেন তাকে মডিফাই করে দেয়, তার পাপ টাপগুলো ধ্বংস করে দেয়, করে দিয়ে তাকে নতুন করে যাতে তৈরি করতে পারে। কারণ কি, এই আমি লাইক অ্যান ইউজার টাউন টু অ্যানাদার ডিউ, আমি মনে করেন হচ্ছে কি আমি একটা শহর, তাহলে আমি একটা শহর যে শহরটাকে অন্যজন দখল করে নিয়েছে, তাই তো? আমি একটা শহর যে শহরটাকে অন্যজন কি করে নিয়েছে, ইউজার্ভ করে নিয়েছে, এখন আমি তার অধীনে চলে এসেছি। তো সেই যার অধীনে এসেছি সেটা কে বলো? স্যার শয়তান। শয়তান, হ্যাঁ, শয়তান আমাকে দখল করে নিয়েছে, আমি এখন তার অধীনে আছি। সুতরাং লেবার টু অ্যাডমিট ইউ বাট ও টু নো এন্ড, ঠিক আছে? লেবার টু অ্যাডমিট ইউ, আমি এরকম ইবজার টাউন হিসাবে আমি চাচ্ছি তোমাকে আবার নিয়ে আসতে। হ্যাঁ, দেখো, লেবার টু অ্যাডমিট ইউ বাট ও টু নো এন্ড, কিন্তু আমি কোনোভাবে সফল হতে পারছি না। মানে কি বলতে চাচ্ছি যে আমি অলরেডি শয়তানের দ্বারা কি হয়ে গেছি, দখল হয়ে গেছি। আমি চেষ্টা করছি এখান থেকে বের হয়ে এসে তোমার কাছে যেতে, তোমাকে স্বীকার করে নিতে, কিন্তু আমার এই পরিশ্রম কোনোভাবেই সফল হচ্ছে না, আমি পারছি না। ঠিক আছে তো? অতএব রিজন ইউর ভাইসরয় ইন মি, দেখো, মি শুড ডিফেন্ড, তাহলে ইউর ভাইসরয় ইন মি, রিজন হচ্ছে কি ইউর ভাইসরয়, ভাইসরয় মানে বুঝো তো, ওই যে লর্ড বা ভাইসরয় সেল ছিল না আগে, যেমন জেমস জি, ফোর্ড স্যার। একজন ভাইসরয় ছিল, তার মানে কি তারা হচ্ছে একজনের রিপ্রেজেন্টেটিভ। তাহলে ওই যেমন জেমস ফোর্ড, সে ছিল ভাইসরয় হিসাবে ব্রিটিশের রিপ্রেজেন্টেটিভ, যে ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়াকে কি করছিল, শাসন করছিল। ঠিক ওই রকম এই গডের ভাইসরয়কে এখানে রিজন বা যুক্তি, তাই তো? রিজন, দেখো, ইয়োর ভাইসরয় ইন মি, তাই তো? মি শুড ডিফেন্ড, তাহলে রিজন মি, হ্যাঁ, রিজন মি মানে কি, আমাকে বোঝাও, আমাকে যুক্তি দিয়ে, আমাকে শক্তি দিয়ে সেই পথে পরিচালনা করো, যাতে শেষ পর্যন্ত আমি ডিফেন্ড হতে পারি। কিন্তু বাট ইজ ক্যাপটিভেটেড, কিন্তু আমি তো অলরেডি বন্দি হয়ে আছি, বন্দি হয়ে প্রুভস উইক অ্যান্ড আনট্রু, আমি দুর্বল হয়ে গেছি এবং ডিসলয়াল হয়ে গেছি। আনট্রু মানে ডিসলয়াল, অবিশ্বস্ত হয়ে গেছি, তাই তো? তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার যুক্তি দিয়ে, তোমার আশীর্বাদ দিয়ে, তোমার স্পিরিট দিয়ে, কিন্তু আমি আজকে ক্যাপটিভেটেড, আমি আজ নিজেই বন্দি হয়ে গেছি, আমাকে দখল করে নিয়েছে, আর এই দখলদারিত্বের অধীনে আমি দুর্বল হয়ে গেছি, আমি আনট্রু হয়ে গেছি, ঠিক আছে তো? কিন্তু তারপরেও ইয়েট ডিয়ারলি আই লাভ ইউ, কিন্তু তারপরেও আমি যে তোমাকে খুব ভালোবাসি। কাকে ভালোবাসে? গডকে। গডকে ভালোবাসে God. না? অ্যান্ড উড বি লাভড ফেইন, এবং আমি তোমার অধীনে একদম প্রেমে পড়ে পুরো শেষ হয়ে যেতে চাই, মানে মিশে যেতে চাই, কিন্তু বাট অ্যাম বেট্রোড আনটু ইউর এনিমি, কিন্তু আমি তো অলরেডি তোমার এনিমির সাথে আমার বেট্রোড হয়ে গেছে। বেট্রোড মানে বুঝো? বেট্রোড কখন হয়? স্যার শয়তানের দ্বারা পরিচিত না, হয়েছে এখানে না এটা? বেট্রোড, এমনি বেট্রোদের মানেটা কি? মানে বাগদত্তা বলি না, যে বিয়ের আগে, হ্যাঁ, কথা হয় না বিয়ের আগে, মানে বিয়ের আগে, বিয়ের আগে কি কি করা হয়, একটা মানে কথাবার্তা সহ লিখিত করা হয় যে এর সাথে বিয়ে হবে নাকি। কিন্তু বলছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালোবাসায় নিজেকে নিমজ্জিত করতে চাই, কিন্তু আমি তো অলরেডি তোমার শত্রুর দ্বারা, হ্যাঁ, বিবাহের কথা হয়ে আছে, মানে আমি অলরেডি তোমার শত্রুর অধীনে চলে এসেছি। সুতরাং কি বলছে, অতএব ডিভোর্স মি, আনটাই অ্যান্ড ব্রেক দ্যাট নট এগেইন, হ্যাঁ, টেক মি টু ইউ, অতএব তার কাছ থেকে আমাকে ডিভোর্স করে নাও, আনটাই করে নাও, তার সেই বাঁধন থেকে আমাকে ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নিয়ে তোমার কাছে আমাকে নিয়ে যাও। টেক মি টু ইউ, ইমপ্রিজন মি, সেখানে নিয়ে গিয়ে তুমি তখন আমাকে ঘরে বন্দি করে রাখো, যেমন করে না প্রেমিকারা, প্রেমিকরা, যে যখন তার প্রেমিকের বিয়ে হয়ে যায় তখন তারা কি নিয়ে পালিয়ে নিয়ে যায় না, বলো? যে দেখেন জি স্যার। বিয়ের আগের রাতে কি করছে, প্রেমিক গিয়ে দরজা টরজা ভাঙে প্রেমিকাকে নিয়ে দে দৌড়, হ্যাঁ, নিয়ে নিজের বাড়ি চলে গেছে। তো ওরকম একটা সেন্স দিয়ে দিতে চাচ্ছে, হ্যাঁ, যে আমার যেহেতু বিয়ে হওয়ার কথা হয়েছে আমার শত্রু, তোমার শত্রুর সাথে, এখন তার কাছ থেকে আমাকে রক্ষা করো, হ্যাঁ, আমাকে খুলে নিয়ে চলে যাও, নিয়ে তোমার কাছে যাও, গিয়ে তোমার ঘরে আমাকে বন্দি করে রাখো, কারণ ফর আই এক্সেপ্ট ইউ, হ্যাঁ, এনথ্রল মি, মানে তুমি যদি আমাকে না বাঁচাও, হ্যাঁ, দেখো, তুমি যদি, হ্যাঁ, এক্সেপ্ট মানে তুমি ছাড়া, এনথ্রল মানে বুঝো তো,
এক্সেপ্ট ইউ এনশল মি, তুমি যদি আমাকে এনশল না করো। এখন এনশলে মানেটা কি? হ্যাঁ, তাকে এনশল মানে হচ্ছে এই যে এনস্লেভ করা, মানে ক্যাপচার করে নিজ দায়িত্বে রেখে দেওয়া, তাই তো, ওকে আবদ্ধ করে রাখা। তাই বলছি তুমি যদি আমাকে নিয়ে গিয়ে তোমার কাছে যদি আমাকে আবদ্ধ করে না রাখো, নেভার শ্যাল বি ফ্রি, তাহলে আমি কি হতে পারবো না? আই নেভার শ্যাল বি ফ্রি মানে কি? দেখো, তোমার অধীনে ক্যাপটিভ থাকাটাও, বন্দি থাকাটাও আমার কাছে কিসের মতো? বলো। মুক্ত থাকার মতো। মুক্ত থাকার মতো, স্বাধীন থাকার মতো। কিন্তু আমার শত্রুর অধীনে থাকা মানে কি? সেখানে আমি বন্দি থাকার মতো। অতএব বলছে তুমি যদি আমাকে বন্দি না করো, তাহলে আমি কখনোই ফ্রি হতে পারবো না। অতএব তুমি আমাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে তোমার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বন্দি করে রাখো, তাহলেই আমি হয়তোবা ফ্রি হতে পারবো। তাছাড়া আই শ্যাল নেভার বি ফ্রি, আমি কখনোই ফ্রি হতে পারবো না। নর এভার চেস্ট, আমি কখনোই আর চেস্ট থাকতে পারবো না। এক্সেপ্ট ইউ র্যাভিশ মি, তুমি আমাকে র্যাভিশ না করলে। র্যাভিশ সেন্সটা যদিও একটু নেগেটিভ, ঠিক আছে তো? র্যাভিশ মানে বুঝো, সেন্সুয়াল সেন্সে র্যাভিশ মিন্স জোরপূর্বক কাউকে বন্দি করে নিয়ে যাওয়া বা রেপ করার মতো অবস্থাকে বোঝায়, ঠিক আছে তো? দেখো, সিজ অর ক্যারি অফ বাই ফোর্সফুলি কাউকে দখল করে নিয়ে যাওয়া। হ্যাঁ, তো যাই হোক, দেখো, টু ফোর্স আ উইমেন টু হ্যাভ সেক্স এগেইনস্ট হার উইশেস, মানে রেপ কাইন্ড। এখানে এই ধরনের সেন্স দিয়ে তিনি ওটা বোঝাতে যাচ্ছেন। এটা নেগেটিভ সেন্স না, কিন্তু তিনি পজিটিভ সেন্স ইউজ করেছেন যে তুমি যদি আমাকে র্যাভিশ না করো, মানে তুমি যদি আমাকে দখল না করো, তুমি যদি আমাকে তোমার অধীনে না নিয়ে যাও, তাহলে আমি কখনোই চেস্ট বা পিওর থাকতে পারবো না, নাকি সতী থাকতে পারবো না, এরকম একটা বিষয়। তার মানে তোমার অধীনে থাকলেই তুমি আমাকে যেভাবেই রাখো না কেন, তুমি আমাকে চেন দিয়ে বেঁধে রাখো, তুমি আমাকে জেলের মতো করে বন্দি করে রাখো, তুমি না খেয়ে রাখো, সব কিছুর মধ্যেই আমি শান্তি পাবো, স্বস্তি পাবো, তাই তো? আমি মুক্তি পাবো। কারণ তোমার যে শত্রু, তার অধীনে থাকা মানে কি? তার অধীনে থাকা মানে পুরো শেষ হয়ে যাওয়া। ঠিক অনেকটা কার মতো বলো? এই কবিতাটার সেন্স কার সাথে মিলে যাচ্ছে? কোন ড্রামার সাথে? ডক্টর ফস্টাসের মতো না? তাহলে ডক্টর ফস্টাস স্বাধীন হতে গিয়ে কি হলো বলো? আজকে সে শেষ হয়ে গেল। কিন্তু যদি সে গডের অধীনে থাকতো, গডের কথা শুনতো, তাহলে কি তার এই ধ্বংসটা ঘটতো বলো? না স্যার। তার নিশ্চয়ই ধ্বংসটা ঘটতো না, বরং সে থাকতে পারতো। শি মাইট হ্যাভ বিন ফ্রি আন্ডার দ্য অথরিটি অফ গড, গডের অথরিটিতে সে হয়তোবা মুক্ত থাকতে পারতো। বাট হোয়েন জাস্ট টু ফুলফিল হিজ, তাই তো, গ্রিডিনেস, হি সোল্ড হিজ সোল টু দ্য লুসিফার, ঠিক আছে তো? জাস্ট টু ফুলফিল হিজ ডিজায়ার অফ দ্য আর্থলি প্লেজার অফ 24 ইয়ার্স। তারপরে হিজ সোল উইল বি, তাই তো, থ্রোন ইন্টু হেলিশ ফায়ার ফর এভার। তাহলে 24 ইয়ারের জন্য আমরা ফর এভার যে পিসফুলনেস, সেটাকে আমরা হারিয়ে ফেলতেছি। সো দ্য পয়েট হ্যাজ আন্ডারস্টুড দ্যাট হি হ্যাজ গন এগেইনস্ট গড and he has been under the authority of the evil spirit or Satan or Lucifer. So now he has been careful enough to be free from Satan and to be under God. God এর অধীনে থাকতে চায়। So God, whatever way God treats him, that doesn't matter, but he will get peacefulness, freedom under the love of God, under the reign of God. So this poem has a bit of religious fervor, religious tone বা religious theme. কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে তাহলে দেখি এই কবিতা কি বলতে চাই। দেখো, এইটা কি বলতে যাচ্ছে? জন ডান্স ব্যাটার মাই হার্ট 3% গড, হলি সনেট 14 বলা হয়, ইজ আ প্যাশনেট ভায়োলেন্ট প্লি ফর স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হোয়ার দ্য স্পিকার বেগস গড টু ফোর্সফুলি ব্রেক, ডেস্ট্রয় অ্যান্ড রিভিল হিজ সোল। মানে সেই
ডক্টর ফস্টার এভাবে কাজ ছিল না শেষের দিকে? বলো, বলছিল না যে সোলটা তুমি বাতাসের সাথে মিশে যাও, তুমি পানির সাথে মিশে যাও, নাকি বা পুরো নাই হয়ে যাও, পুরো অদৃশ্য হয়ে যাও, যাতে লুসিফার কি করতে না পারে, বলো, খুঁজে তার পাই। সোলটাকে নিয়ে না যায় হেলে। না যেতে পারে। তো ওইরকম হ্যাঁ। কবি এখানেও ঠিক সেই সেন্সে বলছে, হ্যাঁ, যে আমাকে ভেঙে চুরমার করে ফেলো, হ্যাঁ, যাতে আমি অন্তত তোমার অধীনে ভালো থাকতে পারি, কেউ শয়তান যেন আমাকে আর খুঁজে না পায় এখানে, ঠিক আছে তো? আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ স্যাটান। আমি স্যাতানের সাথে থাকতে চাই না, তুমি দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। ওকে, তো টোটাল আছে কয়টা পয়েম এখানে? 5টা? 41টা। না, আমাদের সাড়ে বই। 5টা। হুম, 41টা কেন? 41টা তো পুরো ইয়া, কিন্তু তোমার সিলেবাসে হ্যাঁ, বই আমি বুঝতে পারিনি প্রশ্নটা। আমাদের স্যার সিলেবাস 5টা এইভাবে আছে। এতগুলা বই কি বের করার দরকার ছিল? আমাদের 5টায় যদি দিত। সেটাই তো ঘটনা, হ্যাঁ? এখন সেইভাবে তোরা বই বার করেনি একবারে, এরা তো বই বার করেনি, এগুলো আগে থেকে আছে, ঠিক আছে তো, সিলেবাস হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাই তোমাদের জন্য তারা এই বইগুলো তৈরি করেনি, বলো? না এরা স্যার। আগে যা ছিল সেটাকেই জাস্ট দিয়ে রাখছে, বুঝতে পারছো? ওটাই দিয়ে রাখছে, শুধু তোমাকে ওই খুঁজে খুঁজে এগুলো পড়তে হচ্ছে, আলাদা করে বই তো এরা বার করেনি। আচ্ছা, কি সমস্যা? আর তোমাদের এই যে হলি সনেটস আছে, ডেথ বি নট প্রাউড, এইটা তোমরা একটু নিজেরা পড়ে ফেলবা, ঠিক আছে? এটা যেহেতু তোমরা আগে পড়েছো সেকেন্ড ইয়ারে, সম্ভবত সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার 2 জায়গাতেই পড়েছো, রিডিং পার্টে, পার্ট সিতে। জি স্যার। হ্যাঁ, তো মনে করো এটা আমি পড়াবো না, তাই তোমরা আবার একটু রিডিং দিয়ে নিবা তোমাদের বই থেকে, কারণ এটা পড়া আছে। এটা আমরা যদি আমরা আগামী দিন মনে হয় যে যে দুটো আছে ওই দুটো শেষ করে আমরা ওইটাকে পারবো, তাহলে পড়াবো, না হলে দরকার নেই। যদি কারো কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, মনে থাকবে তো? আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ, তো শুরুটা স্যার পরে নেক্সট প্রাইভেট তো রবিবারে, তাই না? রবিবারে, হ্যাঁ, তবে শুক্রবারে দেখি আমি যদি পারি তোমাদের সাথে। এবার যারা থার্ড ইয়ারে পরীক্ষা দিল ওই দিন ক্লাস নিব না, আজকে মনে হয় ওদের পরীক্ষা শেষ হলো, ঠিক আছে, মানে আগামীকাল, তাই তো? আগামীকাল রাত জি স্যার। 9:30টার সময়, ঠিক আছে, একটা আলোচনার একটা ইয়া করব। তাহলে তোমরা তোমাদের মতো করে ওদেরকে একটু জিজ্ঞাসা করবা কীরকম, কেমন কি হলো, হ্যাঁ, পড়ার ইয়াতে কেমন করেছে, কেমন প্রশ্ন হলো, কীভাবে পারলো, এটা নিয়ে একটু আলোচনা করে নিবা। কারণ তারা রিসেন্টলি যেহেতু পরীক্ষা শেষ করলো, তোমাদের কিছু বিষয়ে তারা ইনফর্ম করতে পারবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার থেকো। আমি আগে দেখি ওদেরকে বলে, যদি পারি আমি জানাই দিব যে আসলে কালকে সময় সবাই একটু আসতে পারবে কিনা। সবার দরকার নেই, মোটামুটি যারা পরীক্ষা ভালো টালো দিয়েছে বা কথা বলতে পারবে তারা যুক্ত হলেই চলবে। আর তোমরা একটু সবাই যুক্ত হওয়ার চেষ্টা করো, তাহলে একটা দিক নির্দেশনা পাবা। আচ্ছা, স্যার ওনাদের পরীক্ষা শেষ। হ্যাঁ ওনাদের পরীক্ষা শেষ। হ্যাঁ, আজকে শেষ হলো, অনেক আগে শেষ হয়ে যেত, কিন্তু একটা পরীক্ষা ওই যে মিস করে ডিসেম্বরে ছুটির ভিতর দিয়ে দিছিল, ওটা আবার আজকে হলো। তা নাহলে 22 তারিখে পরীক্ষা শেষ হয়ে যেত, এইটা আর কি। আচ্ছা, এমনি আর কার কোনো কথা আছে? ইফ নো, উই ক্যান লিভ দ্য ক্লাস, ওকে? স্যার আপনার বেবি কেমন আছে? আছে, ভালোই, সবাই মোটামুটি ভালো আছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, বলতে তেমন কিছু না, ভালোই আছে এই। আচ্ছা, তো ঠিক আছে, যদি কারোর কোনো কথা না থাকে তো সবাই ভালো থাকো। আবিদা ইসলাম তমা বলতেছে বেবির নাম কি? আচ্ছা, নামটা কি বলেছি এর আগে? পূর্ণতা জি স্যার বলেছেন। জি স্যার। কি নাম? স্যার পূর্ণতা। পূর্ণতা। হ্যাঁ, পূর্ণতা, ওটা একটু অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ।
এই হচ্ছে নামটা, বুঝতে পারছো? স্যার জিমির অর্থ কি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে একটা বিবলিক্যাল নাম। ওই যে তোমাদের ধর্মমতে উনি নবী ছিলেন কি না, আমাদের বলা হচ্ছে ইয়োব, আমাদের বলা হচ্ছে ইয়োব, তোমাদের সম্ভবত ইয়াকুব নবী। ওই যে যার যার কুষ্ঠরোগী হয়েছিল, কুষ্ঠরোগ হয়েছিল। হুম। ওটা সৃষ্টিকর্তা ছিল আইয়ুব। জি স্যার। আয়ুব। আচ্ছা আইয়ুব আয়ুব। ছিল, হ্যাঁ। আচ্ছা আয়ুব হয়তো বা, আমি জানি না। হ্যাঁ, আয়ুব নবী। তাই তো আমাদের ধর্মের মতে ইয়োব, তা ওনার এরকম সৃষ্টিকর্তাকে পরীক্ষা করার জন্য, হ্যাঁ, অনেক, বিশেষ করে কুষ্ঠরোগ সহ অনেক ইয়ার ভিতরে ফেলেছিলেন। তার আত্মীয় স্বজন সবাই ছেড়ে গিয়েছিল খুব। তারপরে শেষে যখন সৃষ্টিকর্তার আশীর্বাদে তার মেয়ে হয় 3 জন, ঠিক আছে তো? পরবর্তীতে তার প্রথম মেয়ের নাম দিয়েছিলেন হচ্ছে জিমিমা। হ্যাঁ, এটার একটা বিশেষ অর্থ আছে। এটা একটা হিব্রু শব্দ। এর অর্থ হলো সৃষ্টিকর্তার থেকে প্রাপ্ত একটা আশীর্বাদ বা দান, বুঝতে পেরেছো? বা একটা রেসপন্সিবিলিটি, মানে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া একটা দায়িত্ব, এটার মানে। তো সেই হিসাবে দেওয়া। আর পূর্ণতা বলতে তো সন্তান, যেহেতু আমাদের অবস্থানটা তোমরা হয়তো কিছু জানো, তো সেই হিসেবে পূর্ণ হলো আর কি। এরপরে তো আর ইয়া নাই, এটাই শেষ। হ্যাঁ, তো সেই হিসাবে এটা হচ্ছে তোমাদের ম্যাডাম রাখছে আর কি। হ্যাঁ, এই আর আমাদের বংশীয়র মণ্ডল করি শুধু গন্ডগোল। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। স্যার বলছেন? হ্যাঁ, স্যার মন্ডলে পরে কি জানি বলছেন? মণ্ডলটা করে শুধু গন্ডগোল, তাই বলে আমাকে ছোটবেলায় রাগাতো। হ্যাঁ, যারা সরকার, হ্যাঁ, হ্যাঁ, তারপরে মণ্ডল, মল্লিক, এরকম স্কুলে সব বদমাইশি করে রাগায় না? তো এই মণ্ডল এরা শুধু করে গন্ডগোল। তা সেই গন্ডগোলের লোক আমরা। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে, গুড নাইট, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।